মারা যাওয়ার 10 মিনিট আগে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের উপর থেকে একটা চিরকুট নিচে ফেলে। নিচে ওই চিরকুটে লেখা ছিল, ভাই উপরে অনেক লাশ আছে, ছাত্রদেরকে অঝরে গুলি করে মারতেছে। আর এটাই হচ্ছে ওর শেষ বাক্য ছিল। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, তবে নিয়ে গেছে অজস্র মায়ের বুক খালি করে। তাদের মধ্যে কারো সন্তান, কারো বাবা, কারো স্বামী। আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে যুক্ত ছিল রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক এবং কর্তব্যরত সাংবাদিকরা। তাদেরই একজন ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান। আমরা কথা বলবো মেহেদী হাসানের স্ত্রীর সঙ্গে সেদিন কি হয়েছিল এবং কেমন কাটছে 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও তাদের জীবন। এই 1 বছরে আমি যতটুকু রিচার্জ করতে পারছি, ওকে প্ল্যান করে মারা হয়েছে। ও যখন ফ্লাইওভারের উপর থেকে চিঠিটা ফেলছে যে ভাই উপরে লাশ আছে, স্টুডেন্টদের অঝরে গুলি করে মারতেছে, এবং ওর ফোনে ভিডিও ধারণ করছে। ওর ফোনটা নিয়েও নিছিল। যখন ওর ফোনটা ওনারা রাখতে পারে নাই, সে একটা ক্ষোভ, তার মধ্যে চিঠি নিচে ফেলছে, এটার একটা ক্ষোভ, এই ক্ষোভে ওরে মারছে। 25 নম্বর সজোরা জান থেকে ওকে গুলি করা হয়েছে এলোপাথারি, যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের ঢালু। এখানে আমার হাজব্যান্ডের অফিসের একটু গাফিলতি ছিল। এত ভয়ানক একটা জায়গায় পাঠাইছে, ওকে কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট বা কোনো কিছু, ও নিরাপত্তার জন্য কিছুই দেয়নি ওকে। আমার সন্তানের বাপেরে এইভাবে খুন করলো। আমার এই 2টা বাচ্চারে একেবারে এতিম বানাই ফেলছে। আমি ফোন রিসিভ করার পরে যখন বলে যে এই ফোনটা যা, সে তো গুলি খাইছে। আমি বলছি, আপনি এসব কি বলতেছেন? গুলি খাইছে, আপনি এই নাম্বারটা পাইলেন কিভাবে? পরে বলতেছে যে গুলি খাওয়ার পর উনি যখন মাটিতে পড়ে যায়, কাউকে ফোন দেওয়ার জন্য ফোনটা ফিঙ্গার দিয়ে লক করছিল, কিন্তু আর ফোনটা করতে পারে নাই, মাটিতে ফোনটা পড়ে গেছে, আর আমি ফোনটা এমনিতেই নিয়েছি। তারপর নিয়ে এই যে কল করলাম। পরে আমি বললাম যে দেখেন ভাইয়া, ওর ফোন যেহেতু আবার তো লক হয়ে যাবে, আপনি একটা কাজ করেন, আপনার নাম্বারটা দিয়ে আমাকে একটা ফোন দেন। পরে আমার নাম্বারটা ওনাকে বলি, পরে ওনার নাম্বারটা দিয়ে আমার নাম্বারে একটা ফোন করে। আমি তাকে অনেক রিকোয়েস্ট করি যে ভাইয়া, আপনি যেভাবেই হোক ওরে একটা হাসপাতালে নিয়ে যান। তো আমি পরে ওনার নাম্বার থেকে আমাকে ফোন করছে। ওনাকে আমি একটু পর পরে ফোন করে অনেকবার বলতেছি, অনেক রিকোয়েস্ট করতেছি যে ভাই, আমি আপনার পায়ে ধরি, আপনার যত টাকা খরচ হয় আমি আপনাকে সব দিয়ে দিব, ওরা একটা হাসপাতালে নিয়ে যায়, শুধু আপনি একটু রাখেন, আমি আসতেছি, আপনি আমাকে শুধু নামটা বলবেন হাসপাতালে। তখন আমার বাসায় আমি একাই ছিলাম। আমার বাবার বাড়ি যেহেতু কাছে, আমি আমার ভাইকে ফোন করি, আমার বড় ভাইকে, যে ভাইয়া, মেহেদি তো গুলি খাইছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার তো যাইতে হবে। তারপর আমি আমার 2টা মেয়েকে ওই বাড়িওয়ালার মেয়ের কাছে রেখে আমার ভাইয়াকে নিয়ে আমি চলে যাই রাস্তায়। আমি জানি না যে কোথায় যাব। আমার কথা হচ্ছে, আমার নদীটা পার হয়ে আমাকে একটু আগাতে হবে। তো আমি নদীটা পার হয়ে যখন আগাই, তখন ওকে অনাবিল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অনাবিল হাসপাতালে ওকে রাখে নাই। ওর টি-শার্টটা খুলছিল, খোলার পর ওর নাভি থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত গুলিতে ঝাঁঝরা ছিল। তো অনাবিল থেকে ওকে ঢাকা মেডিকেলে পাঠায় দেয়। তো আমি এখান থেকে ওই নদীটা পার হয়ে আগুনা ছিলাম, যার কারণে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের ডিফারেন্স ছিল ও ওখানে যাওয়ার আর আমি ওখানে যাওয়ার। তো আমি গিয়ে দেখি ওর ইমার্জেন্সি আইসিইউ আছে না, ওখানে ফার্স্ট ব্রেঞ্চে ওকে শোয়ানো খালি গায়ে। তো আমি যখন যাই দেখি যে ওর একদম নাভি থেকে মাথা পর্যন্ত ওর একটা দাঁত ছিল না, ওর চোখ সব দাঁত সব ভেঙে গেছে, চোখের ওখানে এত ছড়াগুলি ছিল ওর শরীরে, ছুঁচ ফোটানোর মতো জায়গা ছিল না। তো আমি তো অমনি ওরে দেখে আমি ভাঙা পড়ি, কান্নাকাটি শুরু করার সাথে কোনো ডাক্তারও ছিল না। আমার কান্নাকাটি দেখে ডাক্তার আসছে, আসার পরে বলতেছে যে আপনি কে? আমি বললাম যে আমি ওনার স্ত্রী। পরে বলতেছে যে আচ্ছা, আপনি এখান থেকে সরেন, আপনি থাকলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। পরে আমাকে যখন বের করে দেয় রুম থেকে, তখন ওই স্টুডেন্টরা আমাকে একটাই সান্ত্বনা দেয় যে আপু, আপনি টেনশন করেন না, ছড়াগুলিতে মানুষ মারা যায় না, সুস্থ হয়ে যাবে, আপনি একটু শান্ত হয়ে বসেন।
তার 10 মিনিট পর ওখান থেকে ওর কলিগরা আসে, ওর ফ্রেন্ডরা আসে, আইসা ওরে কোলে করে নিয়ে যে ইসিজি রুমে নিয়ে যায়। ইসিজি রুমে ওকে ইসিজি করানোর পর ডাক্তার ওকে মৃত্যু ঘোষণা করে। ও স্পট ডেড ছিল। ওরা অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। সর্বোচ্চ 10 হাত দূরত্বও ছিল না, এত কাছ থেকে ওরে গুলি করা হয়েছে। শুধু গুলি না, ওর বুকে আমি বুট জুতার পায়ের ছাপও পাইছিলাম। অনেকজনের কাছে শুনছি যে ওর সাথে যারা যারা ডিউটি করছিল ওখানে, তাদের কাছে আমি শুনতে পাইছি যে ও মারা যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের ঢাল থেকে একটা চিরকুট নিচে ফেলে। ও চিরকুটে লেখা ছিল যে ভাই, উপরে তো অনেক লাশ, ছাত্রদেরকে অঝরে গুলি করে মারতেছে। ওই চিরকুট ফালানোর পরেই ওর ফোনটা একটা পুলিশ হাত থেকে কেড়ে নিয়ে যায়। ওর যে কলিগ ছিল এবং ওর উপরের যে ভাই ছিল, তারা ওই পুলিশের কাছ থেকে জোর জবরদস্তি করে ফোনটা নিয়ে দেয় যে আপনি তো এইভাবে ফোন নিতে পারেন না, আপনি আপনার কাজ করতেছেন, আমরা আমাদের কাজ করতেছি, ফোনটা দিয়ে দেন। তখন ওই পুলিশটা ওকে হুমকি স্বরে বলে, যা তুই ফোন নিয়ে কি করবি আমিও দেখব। আর এটাই ওর কাল হয়ে দাঁড়াইছে। তার 10 মিনিট পরে ওরে 25 নম্বর সজোরাজান থেকে ওকে গুলি করা হয়। তারপর যখন হাসপাতালে ওকে মৃত ঘোষণা করে, আমি সেদিন আমার মেয়েকে বলে গেছিলাম। আমার মেয়ে আমাকে যাইতে দিতে চাইছিল না। আমার মেয়ে আমার বলছে যে আম্মু তুমি বাবাকে নিয়ে এসো, কিন্তু সেদিন আর আমি ওরে নিয়ে আসতে পারিনি। এই নিয়ে আসছি ওর লাশ। ওর অনেক কষ্ট হয়েছে। ওরে শুধু গুলি মারে নাই, ওরে বুট জুতা দিয়ে ওরে পাড়াইছে। কি লাভটা পাইলো আমার সন্তানের বাপেরে এইভাবে খুন করলো। আমার এই 2টা বাচ্চারে একেবারে এতিম বানাই ফেলছে। উনি কি শান্তিতে ঘুমাইতে পারে? আমার সন্তানরা আজকে বাবা হারা, আর সে তার সন্তানরে বুকে নিয়ে ঘুমায়। আমার 2টা মেয়ে এমনও আছে রাত্রে 2টা 2:30টার সময় বাবা বাবা বলে কান্না করে। এগুলা হাত কি তাদের লাগবে না? তোরা মারতিস, একটা গুলি দিলেই তো শেষ হয়ে যেত। এভাবে কষ্ট করে মারার কি দরকার ছিল? আমাকে রাত্রে 2:30টার সময় আমি তো জানি যে ওরে বাসায় নিয়ে আসলে ওরে আর বেশিক্ষণ আমার কাছে রাখবে না, ওরে মাটি দিয়ে ফেলবে। এর জন্য আমি চেষ্টা করছি সর্বক্ষণে ওর সাথে সাথে থাকার জন্য। ওরে যেখানে নিয়ে গেছে আমি ওর সাথে সাথে ওরে ধরে থাকছি। পরে রাত্রে 2:30টার সময় ওরে যখন ফ্রিজে রাখে, আমি একটু পাগলামি করতেছিলাম। মানে ওর সাথে ওই ফ্রিজে যদি অন্য কোনো লাশ রাখতে যায়, আমি পাগলামি করে ঢুকে যাইতাম যে না, আমার আর একটু দেখতে হবে। আমার মন ভরতেছিল না ওরে দেখে। তখন ওখানকার লোকরা বিরক্ত হয়ে যায় আমার প্রতি, যে ওনাকে বাসায় নিয়ে যান, এখানে রাখেন না, আমাদের কাজের সমস্যা হইতেছে, ওনাকে এভাবে রাখতেছেন কেন? পরে আমার দেবর আমাকে অনেক রিকোয়েস্ট করে আমরা রাত্রে 2:30টার সময় বলছে যে ভাবি, আপনাকে তো অনেক দূর যাইতে হবে, আপনার শরীর থেকে অনেক গন্ধ করতেছে। মানে আমার সারা শরীরে এত রক্তের গন্ধ ছিল। পরে 2:30টার সময় আমি ওখান থেকে চলে আসি, 3টার সময় বাসায় আসি। আমার 2টা বাচ্চাকে আমি বাসায় রেখে গেছিলাম। বাসায় যখন আসি, আমাকে যখন গোসল করানো হয়, মনে হয় কি আমার গলা জবাব দেওয়া হয়েছে। আমার জামা কাপড়ে এত রক্ত, কোরবানির গরুর এত রক্ত পড়ে না আমার শরীর থেকে যতটা রক্ত পড়ছে। তাহলে ওর শরীরে থেকে আরো কতটা রক্ত পড়ছে? শুধুমাত্র আমার জামা থেকে যদি এতটা রক্ত পড়ে। তারপর আমি বাসায় তো আমি একটা মিনিটও থাকতে পারতেছিলাম না। বাচ্চাকে আমি একটু দেখে সকাল 4:30 পৌনে 5টার সময় আমি আবার ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই। তো ওখান থেকে পোস্টমর্টম করতে নিয়ে যায়। পরে যখন ফ্রিজ থেকে বের করে তখন ওর শরীর একদম ঠান্ডা বরফ হয়েছিল। পোস্টমর্টম করে 2:30-3টার সময় আমাদের হাতে তুলে দেয়। তো ওখান থেকে ওর প্রথম জানাজার হয় ঢাকা টাইমসের অফিসে।
ওখান থেকে আমরা সরাসরি আমার হাজবেন্ডকে নিয়ে যাই বরিশাল আমার শ্বশুর বাড়িতে। আর 20 তারিখ সকালবেলা আমার শ্বশুর বাড়ির দরজার সামনে ওর দাফন হয়।